এই রে, এক্সাইটেড হয়ে এক নাগাড়ে কত কি বলে ফেললাম। উনি কি ভাববে? লিয়া এক আঙ্গুল দিয়ে মাথা চুলকে হাসার চেষ্টা করে। লিয়া দৃষ্টি শুরু করে কাপা কাপা গলায় বললে, না, ইয়ে, মানে সাইকোলজির ভাষ্য মতে শুনেছি কেউ যখন কাউকে নিয়ে ভাবে অপর প্রান্তের মানুষটাও তখন তাকে নিয়ে স্বপ্ন দেখতে পায়। আপনিও বোধহয় আমাকে নিয়ে ভেবেছিলেন, তাই হয়তো আমার স্বপ্নযোগে আপনাকে দেখতে পেয়েছিলাম। ঠিক বলেছি না? কথাটা শেষ করে লিয়ার দাঁত কেলিয়ে হাসে, কি সুন্দর সূক্ষ্মভাবে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। লিয়ার মনে খানিকটা প্রশান্তি বইতে থাকে। লিয়া মনে মনে আওড়ায়, যাকগে বাবা, আমার স্বপ্নে উনি এসেছেন, তার মানে দোষটা তো ওনারই, এতে আমার দোষ নেই। লিয়ার কথা শুনে জারিফ অবাকের উপর অবাক হচ্ছে। এই মেয়ে নাকি জারিফকে স্বপ্নে দেখে, স্ট্রেঞ্জ। আর এর কারণ নাকি জারিফ নিজে। আমি আবার কখন, কবে, কোন কালে এই মেয়েকে নিয়ে ভাবলাম? উফ, মাথা ঠিক আছে? কি যাতা বলে চলছে? এসব কথা মনে মনে বললেও জারিফ মুখে কিছুই বলল না। জারিফ নির্বিকার থাকে। জারিফের থেকে কোনো উত্তর না পেয়ে লিয়া কিছুটা হতাশ হয়। লিয়া আহত দৃষ্টিতে জারিফের দিকে তাকিয়ে ম্লান স্বরে ফের বলে, বাসায় ফিরেছেন বোধহয়। জারিফ দৃষ্টি ফোনে রেখে জবাবে বলল, হুম, ঢাকাতে কাজ ছিল, কাজটা শেষ করে এখন ময়মনসিংহ ফিরছে। লিয়া ঠোঁট উল্টে ছোট্ট করে বলে। ও, কিয়ৎকাল থেমে লিয়া ফের বলে, আমি নানু বাসায় আসছিলাম, একাই ফিরছি। যাক, ভালোই হলো, কোইন্সিডেন্টলি হলেও আপনার সাথে দেখা হয়ে গেল। জারিফের এক শব্দের জবাব শুনে লিয়ার মেজাজটা খারাপ হতে থাকে। লিয়ার ভীষণ ভীষণ কান্না পাচ্ছে। লিয়ার এই এক দোষ, রাগ হলে সাথে কান্নাও পায়। লিয়া চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এনামুল জান্নাত খান লিয়া কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলতে চাইছে, আর সে কিনা ইগনোর করছে, নিজের ওয়েট দেখাচ্ছে। ব্যাস, আমিও আর কথা বলবো না। হাহ। লিয়া এসব ভেবে নিজের সিটে গা এলিয়ে দেয়। ফোনে গান অন করে দেয়। চোখ বড় করে গান শুনতে থাকে। আর মাঝে মাঝে চোখ মেলে চোরা চোখে জারিফকে পরখ করছে। গাড়ি চলছে তার আপন গতিতে। ঘন্টা দুয়েক হবে গাড়ি চলছে, সন্ধ্যা হয়ে আসছে। এর মধ্যে না জারিফ কিছু বলেছে, আর না লিয়া কোনো কথা বলার চেষ্টা করেছে। এমনিতে পেছনে বসার ফলে ঝাঁকুনিটা একটু বেশিই লাগছে। লিয়ার শরীরটা খারাপ করতে শুরু করছে। এর মধ্যে হঠাৎ করে গাড়ি ব্রেক চাপে। রাস্তায় আরো ছোট বড় অনেক গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে। এরই মধ্যে লোকমুখে শোনা গেল বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বাসের অনেক যাত্রী ইনজুরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পথ আটকে দিয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন হয়ে রাস্তা ক্লিয়ার হতে অনেক সময় লাগবে। এটা শুনতেই লিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। টেনশনে লিয়ার হাত পা জমে আসছে। বাসের যাত্রীরা অনেক নেমে গিয়ে হাঁটাহাঁটি করতে থাকে। উৎসুক জনতা আবারও দুর্ঘটনা কবলিত স্থান সচোখে দেখতেও যায়। অনেকটা সময় বসে থাকায় জারিফের নিজেরও বসে থাকতে আর ভালো লাগছে না। তাই নিচে নেমে গিয়ে রাস্তার একপাশে দুহাত পকেটে গুজে দাঁড়ায় সে। লিয়া নিজের উপর নিজেরই রাগের পারদ বাড়তে থাকে। 1 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল, সেখানে কি হলো? আম্মু তো আছেই, এবার আব্বু নিশ্চয়ই রক্ষে থাকবে না। উফ। নিজের খুশি মতো সবকিছু করা শেষ। ফাঁকনামো করে আসার ফল এমনই হবে তা জানলে লিয়া ভুল করে এভাবে আসতে চাইতো না। অনেকক্ষণ বসে থাকায় লিয়ার কোমর লেগে গিয়েছিল, তাই একটু হাঁটাহাঁটি করার জন্য নিচে নেমে দাঁড়ায়। বাস থেকে নামতে খানিকটা দূরে জারিফকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। বিভিন্ন গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত হয়ে আছে রাস্তাটা। লিয়া এক পা দুপা করে জারিফের পাশে গিয়ে দাঁড়ায়। হালকা কেশে করে শব্দ করায় জারিফ ঘাড় ঘুরিয়ে লিয়ার দিকে তাকায়। লিয়া চিন্তিত মুখাভয় করে মৃদুস্বরে শুধায়, গাড়ি কখন ছাড়বে? অনেক লেট হবে কি? জারিফের স্পষ্ট উত্তর এলো, শিওর জানি না, লোকমুখে শুনলাম 1-2 ঘন্টার বেশিও লাগতে পারে। লিয়ার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। লিয়া যথাসাধ্য নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এ সময় অতিরিক্ত টেনশনের ফলে যদি জ্ঞান হারায় তাহলে কি হবে? আল্লাহ! তাই তো টেনশন মুক্ত রাখার জন্য নিজের সাথে এক প্রকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমন সময় কেউ একজন জোরে বলছিল, অনেকেই আহত হয়েছে, রাস্তা রক্তে লাল হয়ে আছে। কথাটা শ্রবণ হওয়ার সাথে সাথে লিয়ার মাথা ঘুরে যায়। এমনিতেই শরীরটা অসুস্থ লাগছিল, আবার ব্লাডের কথা শুনে লিয়ার মাথা চক্কর দিয়ে ওঠে। লিয়া আচমকা এক হাতে জারিফের বাহুর জ্যাকেটের অংশ খামচে ধরে, অন্য হাত নিজের মাথায় চেপে ধরে। জারিফ অবাক হয়, সাথে বিরক্ত। জারিফ কড়া করে লিয়াকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তখনই জারিফের নজর পড়ে লিয়ার ফ্যাকাশে বিবর্ণ মুখে। লিয়ার কোনো সমস্যা হয়েছে সেটা বুঝতে পেরে
জারিফ চিন্তিত হয়ে শুধালো। এনি প্রবলেম? সামথিং হ্যাপেন্স? লিয়া জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেল। লিয়া দু চোখে সবকিছু ঝাপসা হয়ে আসছে। লিয়া কোনো রকমে নিজেকে সামলে নেয়। লিয়া বুক ভরে নিঃশ্বাস নেয়। অতঃপর লিয়ার নজর যায় নিজের হাতের দিকে। এখনো জারিফের জ্যাকেটটা খামচে ধরে আছে। এটা দেখে লিয়ার অস্বস্তি হয়। লিয়া দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে মাথা নুইয়ে বলতে থাকে। তেমন কিছু নয়, ঠিক আছি। কথাটা শেষ করেই লিয়া ধীর পায়ে হেঁটে গাড়িতে এসে সিটে গায়ে লিয়ে দেয়। লিয়ার ভীষণ ক্লান্ত লাগছে, সাথে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আজকে যেন একসাথে সব সমস্যা হওয়ার ছিল। লিয়ার গাড়িতে ওঠা পর্যন্ত জারিফ লিয়াকে লক্ষ্য করে। মেয়েটা অসুস্থ তা বুঝে আসতে জারিফ বাইরে থেকে গাড়িতে চলে আসে। লিয়া চোখ বন্ধ করে আছে। প্রায় 2 ঘন্টা খানেক পর রাস্তা ছেড়ে দেয় পুলিশ। অতঃপর সকল গাড়ি চলতে শুরু করে। প্রচন্ড মাথা ব্যথায় লিয়ার মাথা ছিঁড়ে আসছে এমন অবস্থা হয়েছে। পেছনে ঝাঁকুনির জন্য মাথা ব্যথাটাও বাড়তে থাকে। সাথে লিয়ার গা গুলিয়ে আসছে। লিয়ার মনে হচ্ছে বমি হবে। এমন সময় হঠাৎ করেই লিয়া গড়গড় করে সব উগরে দিতে থাকে। লিয়া বমি করে নিজের গা ভাসিয়ে দেয়। মেয়েটার যে শরীর খারাপ করছে এটা জারিফ তখনই বুঝতে পেরেছিল, কিন্তু এতটা হবে ভাবতে পারেনি। জারিফ গাড়ির সিটের সাথে রাখা নিজের মামার ওয়াটার বোতলটা লিয়ার দিকে বাড়িয়ে দেয়। লিয়া জারিফের দিকে ক্লান্তি ভরা চোখে মুখে তাকাতে জারিফ কণ্ঠে শীতলতা নিয়ে বলে ওঠে। কুলি করে নিন আর চোখে মুখে পানির ছিটা দিন। লিয়া এক হাতে জারিফের থেকে বোতল নেয়। সব বমি লিয়ার গায়ে জড়ালো শালের উপর পড়েছে। গন্ধে লিয়ার আরো বেশি বমি পেতে থাকে। অবশেষে লিয়া অন্য হাতে শালটা গা থেকে ছাড়িয়ে নেয়। তারপর জানলা দিয়ে ফেলে দেয়। বমি টমি এমনিতেই লিয়ার সহ্য হয় না, আবার এর গন্ধ নাকে আসা মানে আরো বমিকে ইনভেট করা। বমির গন্ধে গা গোলানো আরো বাড়বে, তাই তো লিয়া এমন কাণ্ড করে বসে। জারিফ লিয়ার পুরো কাজকর্ম পর্যবেক্ষণ করছে। লিয়া কুলি করে চোখে মুখে পানির ছিটা দেয়। ঢক ঢক করে কয়েক ঢোক পানিও খায়। জারিফ পকেট থেকে টিস্যু বের করে লিয়াকে দেয়। লিয়া নিয়ে মুখটা মুছে। এদিকে লিয়ার ভীষণ শীত করতে থাকে। গায়ে কোনো শীতের পোশাক না থাকায় লিয়া 2 হাত কচলাতে থাকে। জারিফ পুরো বিষয়টা বুঝতে পেরে লিয়াকে বলে। শালটাও তো দেখলেন সোজা জানলা দিয়ে ফেলে, আর ওটা দিয়ে এখন কি বা করতেন? যাই হোক, এক্সট্রা শীতের পোশাক থাকলে পরে নিন, এমনিতেই আপনি অসুস্থ। লিয়া করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে। এক্সট্রা কিছুই আমার কাছে নেই, ব্যাগে আছে, আর ব্যাগ তো বক্সে আছে। জারিফ কন্ট্রাক্টরকে ডেকে বলে বিষয়টা, কিন্তু কন্ট্রাক্টরের একে কথা শুনে জারিফের মেজাজ খারাপ হয়ে গেল। এখন নাকি গাড়ি থামানো সম্ভব হবে না, এমনিতে অনেক লেট হয়ে গেছে। শীতের দিন যাত্রীরা রেগে যাবে দেরি হলে। গাড়ি দাঁড় করিয়ে বক্স থেকে ব্যাগ বের করতে হবে। অনেকের ব্যাগ আছে, সেখানে টোকেন দেখে দেখে নামানো সময় সাপেক্ষ, তাই কিছুতেই রাজি হলো না। পাশের মানুষটা লিয়াকে নিয়ে ভাবছে। এটা দেখে এত অসুস্থতার মাঝেও কোথাও যেন ভালো লাগা কাজ করছে লিয়ার মধ্যে। শরীর খারাপের মাঝেও লিয়ার সুন্দর ফিলিংস হতে থাকে। শীত সেই ফিলিংসটাকে টিকতে দিচ্ছে না। শীতে লিয়া জুবুথুবু হয়ে যাচ্ছে। লিয়া হাতের তালু ডলতে থাকে। লিয়ার পাতলা ওষ্ঠদ্বয় শীতে কাঁপছে। কোল্ড অ্যালার্জি থাকায় লিয়ার হাত হালকা লাল হতে থাকে, সাথে চুলকাতে থাকে। লিয়ার এহেন অবস্থা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে জারিফ। লিয়ার অসুস্থতা দেখে জারিফের মায়া হয়। একটা মানুষ অসুস্থ, তাকে হেল্প করা মানবতার ব্যাপার। মেয়েটা এমনিতে অসুস্থ, তার উপরে শীতে কাঁপছে। যদি সিরিয়াস কিছু হয়, এটা মনে হতেই জারিফ নিজের গায়ের জ্যাকেট খুলে লিয়ার দিকে বাড়িয়ে দেয়। লিয়া এটা দেখেও নির্বিকার থাকে। সে সময় জারিফ কণ্ঠে একটা শীতলতা নিয়ে বলে। এটা পরে নিন, শীতে কাঁপছেন তো, আর আপনার মেবি কোল্ড এনার্জি আছে, তো এইভাবে থাকা আপনার জন্য রিস্ক হবে। লিয়া অবাক চাহনিতে চেয়ে পাল্টা প্রশ্ন করে। আপনি আমাকে দিচ্ছেন আর আপনার শীত করবে না? জারিফের থেকে সোজাসুজি উত্তর এলো। আমার থেকে এটা আপনার বেশি প্রয়োজন, কারণ তো বললাম আপনি অসুস্থ, আর আমার পাশে আপনি। আপনি কিছু হলে উৎসুক জনতা আমাকে প্রশ্ন করবে কি হয়েছে, আমি কেন খেয়াল করিনি, হ্যান ত্যান। সাহায্য কেউ করবে না, অথচ দোষ ধরার বেলায় এক ধাপ এগিয়ে থাকবে। সো লেট না করে জলদি পড়ে নিন। জারিফের কথাটা লিয়ার মনোপুত হলো না। লোকজনের কথা ভেবে জারিফ লিয়াকে হেল্প করছে, এমনটা শুনে লিয়া আশাহত হয়। ইস, নিজে থেকে অদৃশ্য টান থেকে যদি কেয়ার করতো তাহলে কি এমন ক্ষতি হতো? শুধু হিউম্যানিটি ছাড়া যদি বেশি কিছু হতো তবে আমি নিজেকে লাকি মনে করতাম। রিজন, আই হ্যাভ লস্ট মাই সেন্স টু সি ইউর অ্যাটিটিউড।
লিয়াকে চুপচাপ দেখে জারিফ দ্বিতীয় কথা না বলে সোজা জ্যাকেটটা লিয়ার কোলের উপর দেয়। লিয়া কিছুক্ষণ জেদ ধরেই থাকে পড়বে না বলে, তবে শীত বোধহয় লিয়ার সেই জেদটাকে টিকতে দিল না। তাই তো লিয়া হাড় কাঁপানো শীতের কাছে পরাজিত হয়ে জ্যাকেটটা গায়ে জড়িয়ে নেয়। জ্যাকেটের থেকে কড়া পারফিউমের স্মেল আসছিল। লিয়া নাক টেনে সুঘ্রাণ নিতে থাকে। ধোয়াতে জ্যাকেটটা আর একটু ভালোভাবে জড়িয়ে নেয়। বমি করার জন্য লিয়ার শরীর অনেকটাই দুর্বল হয়। শরীর দুর্বল হওয়ার জন্য চোখ বন্ধ করে থাকার এক পর্যায়ে লিয়া ঘুমিয়ে পড়ে। গাড়ি আবার চলার আগে লিয়া বাসায় ফোন করে বলেছিল গাড়ি চলছে, শরীর খারাপ লাগছে। সেসব আর বলেনি, এমনিতে অনেক রাত হয়ে যাবে। এ নিয়ে বাসার সবাই অনেক টেনশন করছে। তার উপর অসুস্থতার কথা বলা মোটেও সমীচীন হবে না। লিয়া মনে করে তাই অসুস্থতার কথা বলেনি। জারিফের গায়ে টি শার্ট, হালকা শীত করছে, তবে সেসবে পাত্তা নেই। জারিফ বেশ স্বাভাবিকভাবেই আছে। এমন সময় জারিফের কাঁধের উপর কিছু পড়ে। জারিফের বুঝতে বাকি থাকে না লিয়া ঘুমিয়ে পড়েছে, আর ঝাঁকুনির ফলে লিয়ার মাথাটা নিজের সিট থেকে সরে জারিফের দিকে ঝুঁকে পড়ছে। জারিফ লিয়ার ঘুমন্ত ফেসের দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে নিশ্চিন্তে প্রশান্তিতে বিভোরে ঘুমোচ্ছে। ডাকতে গিয়ে জারিফ থেমে যায়, ভাবে থাক অসুস্থ যেহেতু কি আছে ডেকে ঘুমটা ভেঙে দেওয়া। তাই ভেবে জারিফ এক হাতে আলতো করে লিয়ার মাথাটা সিটে ঠিক করে দেয়। ঝাঁকুনির দরুন এরকম মাঝে মাঝেই হতে থাকে, আর প্রতিবার লিয়ার মাথাটা সিটে ঠিক করে দেয় জারিফ। 3-4 বার এমনটা হওয়ার পর জারিফ তপ্ত নিঃশ্বাস ফেলে। অবশেষে জারিফ চুপচাপ থাকে। লিয়ার মাথাটা জারিফের কাঁধের উপরই থাকে। জারিফের কাঁধে মাথা রেখে লিয়া প্রশান্তিময় ঘুমোচ্ছে। জারিফ যদিও প্রচন্ড বিরক্ত বোধ করছে, নেহাতি অসুস্থ মানুষ দেখে কিছু বলতেও পারছে না। আর মেয়েটাও তো ঘুমিয়ে আছে, তারই বা দোষ কিসের? দোষ তো সব সিচুয়েশনের। হ্যালো মিস, উঠুন এবার। বাসায় যাবেন নাকি এভাবেই গাড়িতে ঘুমিয়ে রাত পার করে দিবেন? আমার কাঁধ তো একদম শিমুল তোলার বালিশ বানিয়ে নিয়েছেন। লিয়া ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে ওঠে, পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করে। টেনে টুনে চোখের পাতা খুলে নিজের মাথাটা জারিফের কাঁধে দেখতে পাওয়ার সাথে সাথে লিয়া দূরে ছিটকে দূরে সরে যায়। লজ্জায় মাথা নুইয়ে রাখে। জারিফ সিট থেকে উঠে দাঁড়িয়ে লিয়ার দিকে শান্ত চাহনিতে চেয়ে ফের বলে ওঠে, গাড়ি চলে এসছে, তা নামবেন নাকি এভাবেই থাকবেন? যদি আপনার ঘুম ভাঙানোর আমার কোনো ইচ্ছা ছিল না, তথাপি না ভাঙিয়ে উপায় ছিল না, আমাকে নামতে হবে। আর গাড়ি শহরে পৌঁছে গিয়েছে, এটাই লাস্ট স্টপেজ। কথাটা শেষ করেই জারিফ বাস থেকে নামার প্রস্তুতি নিতে থাকে। লিয়া ভাবে, কতক্ষণই ভেবেছিলাম, আল্লাহ মালুম বিষয়টা কি বাজে আর বিশ্রী। উফ। লজ্জায় আর অস্বস্তিতে লিয়ার গলা কাঁপছিল কথা বলতে। তবুও লিয়া স্বাভাবিকভাবে বলার চেষ্টা করে। লিয়া মৃদু স্বরেই বলে ওঠে, হ্যাঁ, আমিও নামবো। জারিফ দ্বিতীয় কথা না বলে নিজের মতো নামতে থাকে। লিয়া জারিফের পিছু পিছু নামে। জারিফ বাস থেকে নামতে লিয়া পেছন থেকে ডেকে বলে ওঠে, এই শুনুন শুনুন। জারিফ থেমে যায়, ঘাড় ঘুরিয়ে লিয়ার দিকে তাকিয়ে ডান ভ্রু নাচিয়ে ইশারায় বোঝায়। কি সমস্যা? লিয়া নিজের গায়ে থাকা জ্যাকেটের দিকে ইশারা করে বলে। এটা ফেলে যাচ্ছেন যে? কথাটা শেষ করে লিয়া জ্যাকেটটা খুলতে যাবে, সেই মুহূর্তে জারিফ বলল, থাক, লাগবে না। লিয়া ঠোঁট প্রসারিত করে কিছু বলতে যাবে, তার আগে অতি পরিচিত কণ্ঠস্বরে রাস্তার উপাস থেকে ডেকে উঠল লিয়াকে কেউ। কণ্ঠটা শুনে লিয়ার 1 সেকেন্ডও দেরি হলো না বুঝতে কে ডাকছে। লিয়ার আব্বু মোটা গলায় লিয়াকে ডেকে রাস্তা পার হয়ে এপারে আসতে থাকে। জারিফকে কিছু বলার ইচ্ছে থাকলেও এনামুল খানের উপস্থিতি নজরে আসতেই লিয়া থেমে যায়। এনামুল খানের দিকে এগিয়ে যেতে থাকে লিয়া। ড্রাইভার আঙ্কেল এসে লিয়ার ব্যাগটা গাড়িতে তুলে। রাস্তার পাশের হলুদ রঙের সোডিয়ামের আলো জ্বলছে, তাতেই সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। লিয়া খানিকটা ভয় পাচ্ছিল আব্বু কড়া করে কিছু বলবে হয়তো, কিন্তু লিয়াকে অবাক করে দিয়ে এনামুল খান গাড়ির দরজা খুলে কণ্ঠে একরাশ স্নেহ মিশিয়ে বলে, লিয়া, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। তোমার শরীর খারাপ করেছে কি? চোখ মুখ কেমন জানি ফ্যাকাশে লাগছে। তুমি ঠিক আছো? লিয়ার মনটা উসখুস করছিল জারিফের থেকে বিদায় নিয়ে আসতে আর মিষ্টি করে একটা থ্যাঙ্কস বলতে, কিন্তু সেসব আর হলো কই। তার আগেই তো আব্বু চলে আসলো। লিয়া তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, গাড়িতে বমি হয়েছিল, এখন ঠিক আছি। তারপরেও খুব টায়ার্ড লাগছে। এনামুল খান গম্ভীর কণ্ঠে বলেন, বাসায় চলো, তোমার আম্মু খুব টেনশন করছে।
লিয়া ঘাড় ঘুরিয়ে জারিফের দিকে এক নজর তাকায়। দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে, হয়তো রিক্সার জন্য ওয়েট করছে। লিয়া পেছন থেকে তাকিয়ে হাঁটতে গিয়ে হোঁচট খায়, মৃদু আওয়াজে আহ শব্দ উচ্চারণ করে, তারপর দ্রুত গাড়িতে উঠে বসে। শীতের কুয়াশাচ্ছন্ন রাতে রিক্সার দেখা মেলা ভার। প্রায় মিনিট পাঁচেকের মতো দাঁড়িয়ে থেকে কোনো রিক্সা বা অটোর দেখা না পেয়ে জারিফ হেঁটেই সামনে এগোনোর কথা ভাবে। কয়েক পা এগিয়ে যেতে জারিফের দৃষ্টি পড়ে পিছের রাস্তায় জলজল করে ঝুঁতে থাকা বস্তুতে। জারিফ কৌতূহলবশত ভালো করে নজর দেয়, একটা পায়েল দেখতে পায়। জারিফের তীক্ষ্ণ নার্ভ জানান দিচ্ছে এই পায়েলটা সে কোথাও দেখেছে। প্রায় 10 সেকেন্ড পর জারিফের মস্তিষ্কে স্থির করে পায়েলটা বাসে বসা মেয়েটার। আজকে বাস যখন থেমেছিল ওই সময় লিয়া গাড়িতে উঠছিল, আর তখনই জারিফ লিয়াকে লক্ষ্য করতে গিয়ে পায়েলটা নজরে পড়েছিল। জারিফ এক হাতে পায়েলটা তুলে নেয়, তারপর হালকা ময়লা ঝাড়তে ফু দেয়, সযত্নে নিজের পকেটে রেখে দেয়। 2 দিন পর নাতাশা ওর মিসের সাথে গেটের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় নাতাশা ঘাড় উঁচু করে সুমি মিসের দিকে তাকিয়ে বলে, মিস, মামা এখনো আসছে না কেন? সুমি স্মিত হাসে। চলে আসবে এখনই, আমি ফোন করে বলেছি তো, আসতে একটু সময় লাগছে, এই আর কি। কেন নাতাশা বেবি, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? নাতাশা ঘাড় নাড়াতে নাড়াতে বলে, হুম, সমস্যা হচ্ছে না। উফ, তবে প্রচন্ড পানি পিপাসা পেয়েছে। তাহলে ভেতরে চলো, এতক্ষণ পানি খেয়ে আসবে, আর এর মধ্যে তোমার মামাও চলে আসবে। নাতাশা কিছু ভেবে ঠোঁট উল্টে বলে, না মিস, থাক, বাসায় গিয়ে খাবো। মামা তো এখনই চলে আসবে বলছো। নাতাশা আবারও ভেতরে যেতে রাজি না হয় সুমি বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে মামার জন্য অপেক্ষা করো, আমি বাসার ভেতর থেকে তোমার জন্য ওয়াটার নিয়ে আসছি, কেমন? সুমি ভেতরে যায়। নাতাশা চুপচাপ দাঁড়িয়ে থাকে, এক হাতে জামার সামনে থাকা কাপড়ের ফুলটা নাড়তে থাকে। লিয়া প্রাইভেট পড়তে আসছিল। গেট দিয়ে ঢুকে সামনে নাতাশাকে দেখে কাছে এগিয়ে যায়। নাতাশা সামনে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলে, হ্যালো কিউটি পাই, কেমন আছো? নাতাশা কোনো উত্তর না দিয়ে কপাল কুঁচকে লিয়ার দিকে তাকিয়ে থাকে। কোনো উত্তর না পেয়ে লিয়া অবাক হয়। লিয়া নাতাশার দিকে ঝুঁকে এক হাতে নাতাশার গাল ছুঁয়ে দিয়ে বলে, কিউটি পায়ের কি মন খারাপ? কথা বলছো না যে? তোমার মামার জন্য ওয়েট করছো বুঝি? মামা কথাটা শুনে নাতাশার কপালের ভাঁজ প্রগাঢ় হয়। নাতাশা ভাঙা ভাঙা স্বরে সুন্দর করে বলে ওঠে, তুমি মামাকে চেনো? কে তুমি? আর আমি পরিচিত কারোর সাথে কথা বলি না। লিয়া অবাক চোখে তাকিয়ে ঠোঁট উল্টে বলে। বাবা! নাতাশার কপালের উপর আসা চুলগুলো এক হাতে সরিয়ে দিয়ে লিয়া মিষ্টি হেসে বলে, আমি তোমার মামাকে চিনি, খুব ভালো করেই চিনি। তোমার মামা আমার পরিচিত, তাহলে এবার আমাকে অপরিচিত বলো না প্লিজ। নাতাশা ঠোঁট মেলে হাসে, তারপর উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, ও, তাই বুঝি তুমি মামার পরিচিত? আচ্ছা আগে বলো, কি করে মামাকে চেনো তুমি? কিউটি পাই, সেসব না হয় পরে বলবো। তার আগে তুমি বলো তো, এখানে একা দাঁড়িয়ে আছো যে তুমি? নাতাশার এখানে একা দাঁড়িয়ে থাকার কারণ শোনার সাথে সাথে লিয়া পেট থেকে নিজের ব্যাগটা নামিয়ে ওয়াটার বোতলটা বের করে নাতাশাকে পানি খাইয়ে দেয়। জারিফ গেট দিয়ে ভেতরে আসতে গিয়ে দেখে, আর এটাই দেখতে পায়। লিয়া সুন্দর করে নিজের ওড়না দিয়ে নাতাশার মুখটা মুছে দেয়। নাতাশা মিষ্টি হেসে বলতে থাকে, তুমি আমার খালামণির মতো মিষ্টি। আমার খালামণি আমাকে এভাবে আদর করে খাইয়ে দেয়, আবার মুখ মুছে দেয়। তুমি জানো, আমার আরেকটা ভালো আন্টিও আছে, সেও আমায় খুব আদর করে। মৃদু হাসে লিয়া, অতঃপর বলে, আমাকেও তোমার আরেকটা আন্টি ভাবতে পারো? নাতাশা কয়েক সেকেন্ড ভেবে নিয়ে ফের বলে ওঠে, তোমাকে কি বলে ডাকা যায়? মিষ্টি আন্টি। তুমি অনেক মিষ্টি দেখতে, তাই তোমাকে আমি মিষ্টি আন্টি বলবো, কেমন? লিয়া নাতাশার গালে টুপ করে একটা চুমু খেয়ে নিঃশব্দে হেসে বলে, ওকে সোনা। এমন সময় পরিচিত গলার আওয়াজ শুনে লিয়া পেছন ঘুরে তাকায়। জারিফ ডেকে বলে, নাতাশা। নাতাশা জারিফের দিকে তাকিয়ে ঝকঝকে দাঁত বের করে হাসে। এক দৌড়ে জারিফের কাছে চলে যায়। জারিফ নাতাশার হাত ধরে চলে যেতে দেয়। কয়েক পা সামনের দিকে অগ্রসর হতেই জারিফ থেমে যায়। নাতাশাকে বলে, এখানে দাঁড়াও, আমি আসছি, 1 মিনিট। নাতাশা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি দিতে জারিফ লিয়ার দিকে এগিয়ে আসে।
জারিফ যতই লিয়ার দিকে এগিয়ে আসছে আর ক্রমশ লিয়ার হার্টবিট বেড়ে চলেছে। লিয়ার যন্ত্রটা বোধহয় ছিটকে বাইরে বেরিয়ে আসার উপক্রম। কেন জানো না, এই মানুষটাকে দেখলে লিয়ার চিন্তা ভাবনার এলোমেলো হয়ে যায়। সেদিনের পর থেকে চোখ বন্ধ করলে সুদর্শন আকর্ষণীয় ফেসটা মনের আয়নায় ভেসে ওঠে। লিয়া ওড়নার কোনা হাতের মুঠোয় পাকিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জারিফ লিয়ার সামনে এসে থামে। বিষয়টাতে লিয়া আশ্চর্য হয়। লিয়ার অবুঝ মন নানান কিছু ভেবে চলেছে। সেই মুহূর্তে জারিফ পকেট হতে কিছু একটা বের করে লিয়ার সামনে মেলে ধরে। জারিফের হাতে নিজের পায়েলটা দেখে লিয়া অবাক হয়। পায়েলটা আসা 2 দিন আগে লিয়া ছেড়ে দিয়েছিল। সেদিন রাতে বাসায় গিয়ে ফ্রেশ হতে বসেই লিয়ার নজর পড়ে পায়ের দিকে। পায়েলটা বাইরেই পড়েছে, এটা নিয়ে লিয়া শিওর হয়, তাই এটা পাওয়ার আশাও রেখেছিল না। এই মুহূর্তে জারিফের কাছে পায়েল দেখে লিয়ার নিটল কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। এটা বোধহয় আপনার। আমার যদি ভুল না হয় তাহলে এটা আপনারই হবে। কি হলো, কথা বলছেন না? যা, এটা আপনার নয়? লিয়া নিজেকে ধাতস্থ করে, অবাক হয়ে বলে, হ্যাঁ, এটা আমার। আপনি কোথায় পেলেন? জারিফের এক শব্দে স্পষ্ট উত্তর। রাস্তায়। জারিফ একটু থেমে বলে, আপনি পড়তে আসবেন এটা ভেবেই সাথে করে নিয়ে এসেছিলাম। বাই দ্য ওয়ে, কালকে বোধহয় আপনি পড়তে আসেননি। জারিফের কথার পিঠে লিয়া চঞ্চল কণ্ঠে বলে ওঠে, কেন আমায় খুঁজছিলেন বুঝি আপনি? এছাড়া তো জানার কথা নয় আমি যে কাল পড়তে আসিনি। জারিফের হ্যাঁ সূচক উত্তরে লিয়ার মনে খুশিতে লাড্ডু ফুটে। লিয়ার অবুঝ মন সেকেন্ডে রঙিন স্বপ্ন দেখতে শুরু করে। লিয়া মনে মনে আওড়ায়, তাহলে কি আমার মতো উনিও আমায় মিস করছিলেন? আমার কথা ভাবছিলেন? আমাকে দেখার জন্য ওনার মনটাও ছটফট করছিল? লিয়ার আকাশ কুসুম ভাবনার মাঝে জারিফ গম্ভীরভাবে বলে ওঠে, পায়েলটা আপনাকে ফেরতের জন্য আপনার খোঁজ করছিলাম। কথাটা শেষ করে লিয়ার হাতে পায়েলটা ধরিয়ে দিয়ে জারিফ পেছনে ফিরে চলে যেতে থাকে। জারিফের যাওয়ার দিকে লিয়া আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে। জারিফের শেষের কথা লিয়ার মন মতো না হয় লিয়ার মুখ ভার হয়ে আসে। তবে পায়েলের দিকে নজর দিয়ে লিয়ার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে। লিয়া ভাবে, সামান্য একটা পায়েল এত সযত্নে নিজের কাছে রেখেছেন, আবার ব্যাক করার জন্য সাথে করে নিয়ে 2 দিন ঘুরছে। বিষয়টা কি এমনি এমনি? এই এমনি এমনির মাঝে কি কোনো কিছুই নেই? এমন সময় সুমি এসে লিয়াকে নাতাশার ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে, এখানে একটা বাচ্চা মেয়ে ছিল, লিয়ার তাকে দেখেছো? লিয়া কিছু বলার আগে সুমির ফোনে মেসেজ আসে। জারিফ টেক্সট করেছে। টেক্সটটা পড়ে সুমি বলে ওঠে, ও, ওর মামা নিয়ে গিয়েছে। আমার একটা কল আসাতে আসতে দেরি হয়ে গেল। কথাগুলো শেষ করে সুমি প্রস্থান করে। লিয়া পায়েলটা হাতের মুঠোয় শক্ত করে ধরে আর ঠোঁটের কোণে বিস্তৃত হাসি রেখে গুনগুনিয়ে গাইতে থাকে, मर भी गई तो मैं तुझे करती रहूंगी प्यार, सतो जन्म में तेरा साथ रहूंगी यार। এর মধ্যেই রূপন্তী এসে লিয়াকে পরখ করে। সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, কি ব্যাপার লিয়া, মুখে গ্লুকোজ মার্কা হাসি, তারপর গুনগুনিয়ে গাইছিস, ব্যাপার স্যাপার কি দোস্ত? লিয়া তখন খেয়ালি করেনি রূপন্তীকে। রূপন্তীর কথায় লিয়া হকচকিয়ে ওঠে। লিয়া নিজেকে তটস্থ করে হামতা হামতা করে বলতে থাকে, কই কিছু না তো, এমনি। রূপো তোর শুধু যত সব আজগুবি কথাবার্তা। রূপন্তী অবাকের সুরে বলে, আমি আবার আজগুবি কি এমন বললাম? অদ্ভুত। আচ্ছা হয়েছে, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে যাবি? রূপন্তী সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সেই মুহূর্তে লিয়া পিছু ডেকে বলে, ওয়েট ওয়েট, এ রূপু। রূপন্তী পেছন ফিরে তাকিয়ে ইশারা ছায়। কি হয়েছে? লিয়া এগিয়ে যায়, এক আঙ্গুল নাকের দিকে ইশারা করে বলে, দেখ তো আমার নাকটা কি চাইনিজদের মতো বোঝা? আমার চোখ কি বাঁকা? দেখতে কি খুব কুৎসিত আমি? লিয়ার এহেন প্রশ্নে রূপন্তী অবাকের উপর অবাক হয়। বিস্ময়কে চাহনিতে চেয়ে রূপন্তী শুধায়, হঠাৎ এমন প্রশ্ন করছিস, আশ্চর্য। তোর এমন কথার ধরন সবকিছু আমার মাথার 10 ইঞ্চি উপর দিয়ে গিয়ে বাড়ি খেয়ে গেল। এমন বোকা বোকা প্রশ্ন কেন দোস্ত? মাথাটা তো ঠিক আছে তোর? তুই সুন্দরী, এটা বলার অপেক্ষা রাখে না। তবে এরকম বোকা প্রশ্ন শুনে আমি আশ্চর্যান্বিত হচ্ছি। মাথা আমার অলওয়েজ ঠিক থাকে, আমার এখনো আছে, তবে মনটা ঠিক নেই। ভাবছি আমার প্রতি কারো ফিলিংস না আসার কারণ কি হতে পারে, আমার মায়ায় না পড়ার কারণ কি হতে পারে।
রূপন্তী ঠোঁট কামড়ে ধরে বলে, কেউ কেউ সৌন্দর্যের মায়ায় পড়ে, কেউ আবার কারো কথার মায়ায় পড়ে, কেউ কারো চোখের মায়া পড়ে, কেউ আচরণের মায়ায় পড়ে, বুঝলি? বুঝলাম। তবে আমি চাই আমার প্রিয় মানুষ আমার সব কিছুর মায়া জড়াবে। তার চোখের নীলাভাকার জুড়ে আমার বসবাস হবে, তার রাজ্য জুড়ে আমার রাজত্ব চলবে। সেখানে অন্য কারো ছায়াও থাকবে না। হাজারো ব্যস্ততার মাঝে আমার মুখটা তার দুই চোখে ভেসে উঠবে। দিন শেষে সে আমাকেই খুঁজবে। সকল সমস্যার মাঝেও তার সুখের ঠিকানা আমি হতে চাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে একটা কথাই বলবে, তুমিই আমার সুখের ঠিকানা। বর্তমান। লিয়া অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে, সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। উফ, সেটাকে এখন আর আমি স্বপ্ন মনে করি না। সেটা শুধুই আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল। আমার স্বপ্নগুলোকে নদীর শেষে নীল আকাশের কিনারায় ফেলে দিয়েছে। সময়ের বালু ঝরে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। আমি আপনাকে নিয়ে সুখের ঠিকানার রঙিন স্বপ্ন দেখলেও আপনি তো অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখেছেন। সবকিছুকে অমিত করা গেলেও তো ভাগ্যকে কখনো অমিত করা যায় না। তুলি সরু নজরে তাকিয়ে এক হাতে লিয়াকে ধাক্কা দিয়ে বলে, এই লিয়া, লিয়া, কোথায় হারিয়ে গেলি? আর কি সে বিড়বিড় করে বলছিস? কি হয়েছে? কোন জগতে আছিস তুই? হ্যাঁ, তুলির ধাক্কায় লিয়ার হুঁশ ফিরে। লিয়া নিজেকে ধাতস্থ করে দীর্ঘশ্বাস ফেলে ঘন ঘন বলতে থাকে। কিছু না তো। লিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, ভেতরে যেতে থাকে। তুলি এক হাত উঁচু করে ডেকে বিরক্তিকর কণ্ঠে বলে, এই লিয়া, তোকে কি বললাম? তুই কিছু তো বল না। ইভেন জারিফ ভাইয়া আর বাচ্চা মেয়েটার ছবি দেখালাম, তবুও কিছু বললি না যে? কিছু একটা বল। লিয়া রুমের ভেতর যেতে যেতে বলে, তোকেও তো ভাবতে হবে না। আর বাচ্চাটার নাম নাতাশা, ওনার বোনের মেয়ে। তুলি জিহ্বায় কামড় দিয়ে ঠোঁটে আওড়ায়। ওরে না, জেনে শুনে কত কি বলে ফেললাম। ওদিকে জারিফরা বাসায় যাওয়ার পর নাতাশা এসে গাল ফুলিয়ে বলতে থাকে, আমাদের সবার সাথে আমার আরি, আরি, আরি। তোমরা আমাকে নিয়ে যাওনি কেন? খালামণি বলল তোমরা মামার জন্য বউ দেখতে গিয়েছো, আর আমার জন্য মামি আনতে। নীল এসে ধপ করে সোফায় বসে পড়ে। নাতাশাকে উদ্দেশ্য করে মুচকি এসে বলে, এই যে নাতাশা, তোমার জন্য তো বাতাস আনি নাই, তাই বুঝি গাল ফুলিয়ে টমেটো বানিয়ে রেখেছো। মন খারাপ করো না, এর পরের বার ঠিক বাতাস নিয়ে আসবো। নাতাশা নাক মুখ কুচকে বলে, নীল মামু, তোমাকে কতবার বলবো আমি বাতাসা খাই না? নাতাশা জারিফের হাত ঝাঁকিয়ে ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, মামা, তুমি কেন আমাকে নাওনি বলো? আমি মামিকে দেখতে চাই চাই চাই। জারিফ এক হাতে নাতাশার চুলগুলো ঠিক করতে করতে বলে, সরি, তোমাকে না নিয়ে যাওয়ার জন্য। অতদূর জার্নি করলে তোমার শরীর খারাপ করবে, তাই নেওয়া হয়নি। শোনো, তুমি খুব শীঘ্রই তোমার হবু মামিকে দেখতে পাবে, কেমন? তোমার জন্য সারপ্রাইজ আছে। নাতাশা অবাক হয়ে বলে, সারপ্রাইজ? ওয়াও, কিসের সারপ্রাইজ মামা? জারিফ হাঁটু ভেঙে নাতাশার সামনে বসে বলে, বললে তো সারপ্রাইজ থাকবে না সোনা, সিক্রেট থাকলো, কেমন? কদিন পর তোমার বার্থডে, সেখানে তোমার মামিকে দেখতে পাবে। আর আমি শিওর তুমি একদম সারপ্রাইজড হয়ে যাবে এবং খুশি হবে। নাতাশা জারিফের গালে চুমুকে হাসি মুখে বলে, ঠিক আছে। তুলি তুষার লিয়াদের বাসায় এসেছে আজকে দুপুরে। আজকে নাতাশার জন্মদিন উপলক্ষে জারিফদের বাসায় সবার দাওয়াত আছে। সবাইকে দাওয়াত দিলেও বিভিন্ন কাজের জন্য বড়রা যেতে পারবে না, তবে ইনভাইট রক্ষার্থে ছোটরা যাবে। সন্ধ্যের পর যাবে। এখন সন্ধে হয়ে আসছে। তুলি আসার পর থেকে লিয়াকে বলে চলেছে, অথচ লিয়ার এই একই কথা, সেখানে কোনো নড়চড় নেই। লিয়ার একটাই কথা, শরীর খারাপ লাগছে, সো এখন কোথাও যাওয়া সম্ভব না। লিয়া ওর রুমের বিছানায় একপাশে বসে আছে। তুলি পা ঝুলিয়ে বেডে শুয়ে আছে। লিয়ার আবারও একই জবাবে তুলি শোয়া থেকে উঠে বসে, দাঁতে দাঁত চেপে বলে, এই লিয়া, কখন থেকে বুড়ো মানুষের মতো একই কথা বলে চলেছিস? হ্যাঁ, বুড়ো মানুষের মতো আর একই জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা নাকি? যে কোথাও গেলে শরীর ব্যথায় বাড়ে, সেই ভয়ে কোথাও যেতে চাইছিস না, ঘরে কোণা থেকে থাকতে চাইছিস। ব্যথাটা শরীরের নয়, ব্যথাটা মনের।
শরীরের ব্যথার জন্য তো মেডিসিন আছে, মেডিসিন নিয়ে শরীরের ব্যথা খিল করা যায়, বাট মনের ব্যথার তো কোনো মেডিসিন নেই। কেন নেই? পৃথিবীতে এখনো অনেক এগিয়ে গিয়েছে। পৃথিবী ছেড়ে মানুষ হাজার হাজার আলোকবর্ষ দূরের নাম না জানা কত গ্রহ উপগ্রহের তথ্য কালেক্ট করেছে, কত কিছু আবিষ্কার হয়েছে। সেখানে বিজ্ঞানীরা আজও কেন মনের ব্যথার মেডিসিন আবিষ্কার করতে সক্ষম হয়নি? উফ, লিয়া আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলে আর মনে মনে আওড়ায়। উফ, আমি যেতে চাচ্ছি না। এর পেছনে কারণ একটাই, ওই মানুষটা মুখোমুখি হলেই না চাইতেও আমার হৃদয়ে ব্যথা অনুভব হয়। যাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম, আমার প্রথম ভালো লাগা আর প্রথম ভালোবাসার অনুভূতির মানুষ, সে কিনা আমারই বড় বোনের উর্মি। আমি মনকে শত বোঝানোর চেষ্টা করছি, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি, তবু বেহায়া মন, আমার বেহায়া নজর ঘুরে ফিরে ওই মানুষটাতেই নিবদ্ধ হয়। কি করে আমি আমার বেহায়া মনকে বোঝাই? বোঝানোর কোনো ভাষা নেই। প্রেমে পড়ে সবাইকে আমার মতোই এতটা বেহায়া হয়, নাকি আমি নিজেই এতটা বেহায়া? তার থেকে পাওয়া অপমান নিয়েও আমার মনটা বারংবার তাকেই খোঁজে। তবে যাই হোক না কেন, আমার অনুভূতিগুলোকে আর জাগ্রত করা মোটেও ঠিক হবে না। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে সৃষ্ট হওয়া আমার সব ফিলিংস ধুয়ে মুছে সাফ করতে হবে। তবে আদৌ কি কখনো এটা সম্ভব হবে? এসব কথা মনে মনে ভেবে লিয়া মাথা ঝাড়া দেয়। লিয়ার একরোখা জবাবে ফের এলো। তোরা সবাই তো যাচ্ছিস, যা। আমার ভালো লাগছে না, তাই যেতে পারবো না আমি। তুলি দাঁত পিষে ফের বলে, 18 বছর বয়স কবিতা পড়ছিস কখনো? কবি সুকান্ত ভট্টাচার্য কি বলেছেন? 18 বছর বয়সীরা সব কিছু করতে পারে। শুধু এর জন্য মনের জোর, উদ্দামতা আর সাহস থাকতে হবে। এই বয়সে কোনো না শব্দ মানায় না। তাই বলছি, এই শরীরে। রাজিয়া সুলতানাও লিয়াকে কয়েকবার বলার পর অবশেষে লিয়া অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়। লিয়া চাচাতো ভাই তুষার ড্রাইভ করছে, সামনে রাহাবার বসেছে, পেছনে তুলি আর লিয়া। তাসনিম মেডিকেলে আছে, ওখান থেকে ওর যাওয়ার কথা আছে। পুরো বাড়ি জাঁকজমকপূর্ণভাবে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। নাতাশা পিঙ্ক কালারের বারবি লং ড্রেস পরেছে, উপরের চুলগুলো প্রজাপতি ক্লিপ দিয়ে আটকানো। বাড়ির সবাই এটা সেটা কাজে ব্যস্ত। গেস্টরা আসতে শুরু করেছে। এর মধ্যে নাতাশা জারিফের পাশে এসে দাঁড়িয়ে বলে, মামা, সবাই আসছে তো? মাম্মি কই? মাম্মি এখনো আসছে না যে? আর আমার সারপ্রাইজ? জারিফ স্মিত হেসে বলে, ওয়েট করো শোনা, মামি এখনই চলে আসবে। আর তুমি তোমার মামিকে আগে থেকে চেনো, দেখলে তুমি আশ্চর্য হবে। নাতাশা বড় বড় চোখ করে বলে ওঠে, তাই? ওয়াও। জারিফ পকেট টের করে তাসনিমের কাছে কল করে। তাসনিমের নম্বরে কল দেয় জারিফ। রিং হয়ে বেজে কেটে যায়। জারিফ কোনো রেসপন্স না পেয়ে বিরক্ত হয়। একজন গেস্ট আসায় জারিফ ফোনটা পকেটে পুরে কুশলাদি বিনিময় করে। যারা সেজে গুজে এসে নাতাশাকে উদ্দেশ্য করে বলে, নাতাশা, চলো আমরা এগিয়ে গিয়ে দেখি তোমার মামিরা আছে কিনা। কথাটা শেষ করে যারা নাতাশার হাত ধরে সামনে অগ্রসর হতে যাবে, সেই মুহূর্তেই নিরুপমা বেগম লিয়াদেরকে সাথে করে ড্রয়িং রুমে নিয়ে আসে আর মিষ্টি হেসে বলেন, তোমাদের আসতে এত দেরি হলো যে? আর তোমাদের বাবা মা আসলেন না? তুষার অমায়িক হেসে নম্রভাবে বলে, আসলে আন্টি, আব্বু একটু অসুস্থ, আর মেজো চাচু ডিউটিতে আছেন, আর ছোট চাচুর কথা তো জানেনি। নিরুপমা বেগম ঘাড় নাড়িয়ে হাসি মুখে বলেন, ওহ আচ্ছা, তোমরা বসো, আমি ভাবিকে ডেকে দিই। তুষারের কল আসায় ফোন রিসিভ করে বাইরে যায়। রাহাবার সোফায় বসে পড়ে। লিয়া আর তুলি দাঁড়িয়ে আছে। নতুন জায়গা, ওদের দুজনের কেমন যেন আনিজি লাগছিল। এর মধ্যে যারা নিরুপমা বেগমের কথাগুলো শ্রবণ করে এগিয়ে আসে। নাতাশাকে উদ্দেশ্য করে বলে, এই তো আমাদের নতুন অতিথিরা বোধহয় চলে এসেছে। নাতাশার নজর যায় জলপাই রঙের 3 পিস পরিহিত লিয়ার দিকে। লিয়াকে এখানে দেখে নাতাশা অবাক হয়। নাতাশা এক দৌড়ে লিয়ার কাছে ছুটে যায়। মাথা উঁচু করে লিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, মিষ্টি আনতে তুমি? লিয়া নাতাশার দিকে ঝুঁকে এক হাতে নরম তুলতুলে গাল স্পর্শ করে বলে, সোনা, আমি। কেমন আছো তুমি? হ্যাপি বার্থডে কিউটি পাই। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নাতাশা হাসি মুখেই বলে, থ্যাংক ইউ। এমন সময় কিছু স্মরণ হতে নাতাশা ভ্রুযুগল কুঁচকে কণ্ঠে চঞ্চলতা নিয়ে ফের বলতে থাকে,
ও, এবার বুঝতে পেরেছি। তুমি তাহলে আমার মামি হবে? তুমি আমার মামার বউ হবে? তার মানে মিষ্টি আন্টি হলো আমার মামি। এই জন্য মামা বলছিল আমি মামিকে আগে থেকেই চিনি। নাতাশার কথা শুনে লিয়া আশ্চর্য হয়। জারিফ ড্রয়িং রুমে আসতে গিয়ে নাতাশার সব কথা শুনতে পায়। লিয়া নাতাশার ভুল ভাঙাতে ঠোঁট মেলে কিছু বলবে, সেই সময় পুরুষালী মোটা স্বরে বলে ওঠে, হেই মিস ফ্রাইড, কেমন আছেন? এই কণ্ঠের মালিককে, এই সম্বোধনটা কে করে তা লিয়ার ভালো করেই জানা। লিয়া সামনে তাকায়। প্রথমে জারিফের সাথে চোখাচোখি হয়, সাথে সাথে লিয়া দৃষ্টি সরিয়ে নেয়। জারিফের পেছন হতে নীল সামনে এগিয়ে আসতে থাকে। নাতাশার কথা শুনে যারাও ভাবে লিয়াই হয়তো জারিফের উঠবি। যারা লিয়াকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে, হতবর নীলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে ওঠে, এ কেমন সম্বোধন নীল ভাইয়া? শুনেছি লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুতে, তোকে দেখে সেটা বারংবার প্রুফ হয়। বাঁশের মতন লম্বা অথচ বুদ্ধি শুদ্ধি খুবই পোর। বড় ভাইয়ের উঠবিকে কেউ কখনো এরম করে ডাকে? আশ্চর্য। বড় ভাইয়ের হবু বউ রেসপেক্ট দিয়ে কথা বলবি। ওয়েট, আমি ছোটো মাকে বলে তোকে বকা শোনাবো। আর সেদিন তুই কি বলেছিলিস? মনে পড়েছে? আমার বর্ণনা মেয়ের ভাইয়ার বউ হিসাবে পেতে গেলে অর্ডার দেওয়া লাগবে। ওয়াও, আমার তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। সে আমার কল্পনার মেয়েকে আমি ভাবি হিসাবে পেতে যাচ্ছি। টানা টানা হরিণী চোখ, দিঘি কালো চুল, ধপধপে ফর্সা গায়ের রং, সো নাইস, একদম মিলে যাচ্ছে সব। যারা এক্সাইটেড হয়ে এক নাগারে গড়গড় করে কথাগুলো বলে। নীল যারাকে ধমক দিয়ে বলে, থামবি তুই? সেই তখন থেকে ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে আর উল্টাপাল্টা বকছে। এখানে আসাতে যে পরিমাণ অস্বস্তি ছিল তা যেন হুড় হুড় করে 10 গুণ বেড়ে গেল লিয়ার। লিয়া ছোট্ট করে শ্বাস টেনে নিয়ে ক্ষীণ আওয়াজে বলতে থাকে, সরি, তোমার বুঝতে ভুল হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তুমি করেই বললাম, আমি লিয়া, তোমার হবু ভাবি আমার আপু হয়। এর মধ্যে নাতাশা জারিফকে দেখতে পেয়ে ছুটে গিয়ে এক হাত ধরে টেনে লিয়ার সামনাসামনি আনে। অতঃপর জারিফের এক আঙ্গুল ধরে ঘাটটা উঁচিয়ে এক্সাইটেড হয়ে বলতে থাকে, মামা, মিষ্টি আন্টি হলো আমার সারপ্রাইজ। মিষ্টি আন্টি মামি, তুমি বলছিলে না তখন? প্রথম থেকে লিয়ার আসার বিন্দু পরিমাণ ইচ্ছে ছিল না। সবার বলা বলিতে ফর্মালিটিস মেনটেন করতে এসেছে, এসে আবার এমন একটা বাজে পরিস্থিতি ক্রিয়েট হবে তা কল্পনাও করেনি লিয়া। লিয়া আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলে। এরই মধ্যে জারিফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নাতাশা, আমি তোমার মিষ্টি আন্টির কথা বলিনি, তোমার ভালো আন্টির কথা বলেছিলাম। আমারই বলাই ভুল ছিল, তোমাকে পরিষ্কার করে বলা উচিত ছিল, কারণ তুমি তো তোমার ভালো আন্টিকেও চেনো। আমি সেটা ভেবেই বলেছিলাম। নাতাশার ভারী মুখশ্রী ঠোঁট উল্টে বলে সে। এরই মধ্যে জাহানারা বেগম এসে লিয়ার তুলির সাথে ভালো মন্দ কথা বলে। অতঃপর জারিফকে উদ্দেশ্য করে শুধায়, কি ব্যাপার জারিফ? তাসনিম এখনো আসছে না যে? তুই না বললি ও মেডিকেলে আছে, ওখান থেকেই আসবে? কই এখনো আসছে না? আর তুই গিয়ে নিয়ে আসতে পারতি তো। ফোন দিয়েছিল, রিসিভ করেনি। জারিফ সরাসরি মাকে এটা না বলে কথাটা চেপে গিয়ে বলে, চলে আসবে হয়তো। জারিফ বাইরে গিয়ে আবারও তাসনিমের নাম্বারে ডায়াল করে। এদিকে যারা ম্লান স্বরে বলে, সরি, মিস্টেক হয়েছে, তুমি কিছু মনে করো না প্লিজ। লিয়া জোর করে মুখে হাসির রেখা টেনে এনে বলে, ইটস ওকে, ব্যাপার না। নীলের দিকে দাঁত কটমট করে তাকাইয়ে যারা অভিযোগের সুরে বলে, আর এরা গিয়েছিল মেয়ে দেখতে, নিজেরা দেখেই চলে আসছে, একটাও ছবি তুলে আনিনি। ভাইয়াকে জিজ্ঞেস করেছি কোনো ছবি আছে কিনা, সেখানেও ভাইয়া নেগেটিভ উত্তর। ভাইয়ার কাছে নাকি কোনো ছবি টবি নেই। উফ, অদ্ভুত। নীল সিঙ্গেল সোফায় বসে ফোন স্কল করতে করতেই বলতে থাকে, মিস ফ্রাইডাইস, দিনকাল কেমন চলছে? ভালো থাকি নাকি খারাপ? লিয়া স্মিত হেসে কোমল গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালো। কেন, খারাপ চলার কথা ছিল নাকি? আর না কোনো কারণ আছে মিস্টার লাল নীল? নীল টান টান হয়ে বসে, শান্ত চাহনিতে লিয়ার দিকে এক পলক তাকায়, অতঃপর ঠোঁট কামড়ে ধরে, কিছু নিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত হয়। প্রায় মিনিট খানেক পরে ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে সিরিয়াস ভঙ্গিতে বলতে থাকে, না,
আসলে মানুষের মুখ হলো মনের দর্পণ। মুখ দেখে অনায়াসেই মনের কথা বলে দেওয়া যায়। আর আমারও যতটুকু সাইকোলজি সম্পর্কে জ্ঞান আছে তাতে আপনার ফেসটা নিয়ে গবেষণা করে বোঝা যাচ্ছে। নীলের কথা শেষ করতে না দিয়ে যারা ফোড়ন কেটে বলে ওঠে, নীল ভাইয়া, তুই কী সব শুরু করলি বলতো? তোর এই সাইক্লিং এখন রাখ, যত সব আজগুবি কথাবার্তা বলবি, একদম লজিক ছাড়া। উফ, জাস্ট অসহ্য। নীল বিদ্রুপে সুরেই বলে ওঠে, খুব তো লজিক্যাল হয়েছিস। তাই একজন উদ্ভিদের ডক্টর বউ আনতে যাচ্ছে মানুষের ডক্টর, আর তার বোন হবে ইঞ্জিনিয়ার, এমন ভাবছাব। তুলি ঠোঁট চেপে মিটি মিটি হাসছে। লিয়া নির্বিকার আছে। যারা রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে নীলের দিকে। নীলকে আচ্ছা মতো বকার অদম্য ইচ্ছে থাকলেও নতুন মেহমানদের জন্য ইচ্ছেটাকে দমিয়ে রাখে যারা। নীল ভাবলেশীনভাবেই ফোন কল করছে আর এটা সেটা বকবক করছে। মেডিকেলের ক্যান্টিনে ডক্টরদের জন্য রাখা আলাদা স্পেসে একপাশে নিরিবিলি কর্নারের একটা টেবিলে বসে আছে তাসনিম। আর তাসনিমের সামনাসামনি চেয়ারে বসে ধোয়া ওঠা কফির মগে আলতো করে ঠোঁট ছোঁয়াচ্ছে ডক্টর আলিফ। তাসনিম বারবার হাতে থাকা রিচুয়াচের সময় দেখছিল। আলিফ মুখে থাকা কফিটুকু গলাধকরণ করে, অতঃপর তাসনিমের শ্যামবর্ণ মুখশ্রীতে শীতল দৃষ্টি নিক্ষেপ করে গাম্ভীর্য বজায় রেখেই বলে, তাবাসসুম তাসনিম, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আপনাকে অন্যমনস্ক লাগছে। তাসনিম তৎক্ষণাৎ নম্র স্বরেই বলে ওঠে, না, তেমন কিছু নয়। জারিফের বাসায় যাওয়ার কথা। আজকে তাসনিমের নাইট শিফট আছে। স্যারকে বলে আপাতত 2 থেকে 3 ঘন্টা ছুটি নিয়ে যাওয়ার কথা ছিল। স্যারকে বলার আগেই ডক্টর আলিফের অ্যাসিস্ট্যান্ট গিয়ে বলে আলিফ স্যার নাকি তাসনিমকে দেখা করতে বলেছেন। ক্যান্টিনে ওয়েট করছেন তিনি। সেই সময় তাসনিমের মনে হয়, যতটুকু স্যারকে চিনি, এই কয় মাসে ওনাকে দেখে ওনার কথাবার্তা চালচলনে মনে হয় না উনি এমনি এমনি ডাকবেন। নিশ্চয়ই সিরিয়াস কিছু হবে। কোনো সিরিয়াস পেশেন্টের ব্যাপারে কথাও বলতে পারেন। এত কিছু ভেবে থাকলেও বিগত 5 মিনিট ধরে তাসনিম বুঝতে পারছে না আসলে আলিফ ডেকেছে কেন। আলিফ আয়েশি ভঙ্গিতে কফি খাচ্ছে। তাসনিম কপাল কুঁচকে ক্ষীণ স্বরে বেশ ভদ্রভাবে বলে, স্যার, কি জন্য ডেকেছেন? না মানে কিছু বলার আছে? আলিফ টেবিলের উপর 2 হাত ভাঁজ করে রাখে। শীতল চাহনিতে তাসনিমের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, বলার আছে। কিয়ৎক্ষণ থেমে একটু নড়েচড়ে বসে, মুখাবয় টান টান করে কিছুটা জড়তা নিয়ে বলতে থাকে, মিস তাবাসসুম তাসনিম, আমি কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পছন্দ করি না, আর কখনো সেরকম বলিও না। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। জানি না কথাটা শোনার পর আপনার রিয়াকশন কেমন হবে। আপনি আমার ব্যাপারে কিরূপ ভাববেন? আমার প্রতি ব্যাড ধারণাও জন্মাতে পারে। যাই হোক। একটু থেমে এক হাত ঝরঝরে চুলের মধ্যে চালনা করে চোখে চোখ রেখে শান্ত গলায় বলে ওঠে, উইল ইউ ম্যারি মি? এমন একটা কথা শোনার জন্য তাসনিম মোটেও প্রস্তুত ছিল না। তাসনিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডক্টর খান সরাসরি তাসনিমকে বিয়ের প্রস্তাব দিবে, এটা তাসনিম কল্পনাও করেনি। আজ কয়েক মাস ধরে স্যারের সাথে রাউন্ডে যায়, বিভিন্ন কথাবার্তা হয়, তবে খুনাক্ষরেও বোধগম্য হয়নি তাসনিমের উপর আলিফের কোনো ফিলিংস আছে। তাই বিষয়টাতে তাসনিম একটু বেশি আশ্চর্যজনিত হয়। তাসনিম যেন বাকশূন্য হয়ে পড়ে, অবাক চোখে সামনে বসা গাম্ভীর্য মানবের সুদর্শন ফেসের দিকে তাকিয়ে রয় ঠায়। তাসনিমের কোনো উত্তর না পেয়ে আলিফ গম্ভীর কণ্ঠে ফের শুধালো, এই তো গত মাসে আমার আম্মু যখন ময়মনসিংহে আমার বাসায় আসছিল, সে সময় একদিন মেডিকেলে ঘুরতে আসছিল। একজন পেশেন্টের ফাইল হাতে আপনি আমার চেম্বারে এসেছিলেন। আপনার মনে আছে? সেই সময় একজন মাঝবয়সী ভদ্রমহিলা আমার কেবিনে ছিলেন। উনি আমার আম্মু। তাসনিম মাথায় চাপ দিয়ে স্মরণ করতে থাকে। আবছা সেই ফেসটা মনে হয়। তাসনিম জিহ্বা দিয়ে ঠোঁট বিছিয়ে ক্ষীণ আওয়াজে বলে, আমার মনে আছে। আলিফ ছোট্ট শ্বাস ফেলে, নরম কণ্ঠে আওড়ালো, সেই দিনের পর থেকে আমার আম্মু আপনার কথা অলওয়েজ বলে। আপনাকে নাকি খুব মনে ধরেছে আমার আম্মুর। ইভেন আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে। তো আমার কেন জানি মনে হলো
আপনার বাড়িতে প্রস্তাব পাঠানোর আগে এ ব্যাপারে আপনার সাথে কথা বলা দরকার। আপনার মতামত আগে নেওয়া জরুরি। তাই আমি আগপিছ না ভেবে আপনাকে সরাসরি কথাটা বললাম। বাকিটা আপনার ইচ্ছা। তাসনিম হতভম্ব হয়ে যায়। কথা বলতে তাসনিমের কণ্ঠনালী কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, সরি স্যার, বাসায় আমার বিয়ের কথাবার্তা চলছে, সবকিছুই প্রায় ঠিক, শুধু ডেট ফিক্সড হয়নি। তাসনিমের এহেন জবাবে আলিফের মুখটা লহমায় বিবর্ণ হয়ে যায়। কেন যেন হৃদস্পন্দন স্থির হয়ে যায়। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হয়। আলিফ মনে মনে আওড়ায়, মায়ের কথাই প্রস্তাবটা আমি রেখেছি। এখানে নেগেটিভ উত্তর হওয়ার তো আমার কিছু আসা যাওয়ার কথা নয়। তবুও কেন এই নেগেটিভ উত্তরটা আমার মন মেনে নিতে পারছে না। আলিফের নিজের প্রতি কনফিডেন্স ছিল, কোনো মেয়ে তাকে রিজেক্ট করবে তা ভাবতেই পারেনি সে। আলিফ মুখশ্রীতে স্বাভাবিকতা বজায় রেখে অপরাধী স্বরেই বলতে থাকে, সরি, আমি জানতাম না, প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাগেন সরি আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। তাসনিম ম্লান স্বরে বলে, ইটস ওকে। আলিফ ব্যথাতুর নয়নে তাসনিমের দিকে তাকিয়ে ফের কৌতূহলবশত বলে ফেলে, অ্যাট ফার্স্ট সরি পার্সোনাল বিষয়ে কিছু জানতে চাওয়ার জন্য। তবুও কিউরিয়াসিটি কাজ করায় না বলে থাকতে পারলাম না। আপনি তাকে পছন্দ করেন? আই মিন সেই সৌভাগ্যবান মানুষকে ভালোবাসেন? আলিফের কথা কিসের ইঙ্গিত দিচ্ছে তা তাসনিমের তীক্ষ্ণ নার্ভ ঠিকই ধরেছে। তাই তাসনিম অসহায় ফেস করে মৃদু স্বরে আওড়ালো, আমি তাকে ভালোবাসি কিনা সেটা এখন ম্যাটার করছে না। আমি এখন কমিটেডের মধ্যে আছি, আর আমার ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড। আমি সবসময় আমার পরিবারের মতামতকে প্রায়োরিটি দিয়ে এসেছি, আর ভবিষ্যতেও দিতে চাই। আর স্যার, আপনাকে এখন শুধু একটা কথাই বলার আছে, আপনার আরো আগে বলা উচিত ছিল, লেট হয়ে গিয়েছে। আমার পক্ষে কমিটমেন্ট ভাঙা পসিবল নয়। আলিফ মেকি হেসে স্পষ্টভাবে বলল, কংগ্রাচুলেশন, শুভকামনা রইল। আপনার জীবন সবসময় আনন্দে ভরে উঠুক এই কামনা করি। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আগের মতো স্বাভাবিক থাকবেন। এসব কথা পারলে মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। এসবের জন্য কোনো হেজিটেশন ফিল করবেন না। তাসনিম ঠিক আছে বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, আমার একটু তাড়া আছে, আসছি স্যার। আসসালামু আলাইকুম। তাসনিম চলে আসতে থাকে। কিছুটা দূরে এসে আবারও ঘাড় ঘুরি পেছন ফিরে তাকায়। আলিফ চেয়ারে হেডে কাঁধ রেখে এক হাত চুলের মুঠো ধরে রেখেছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তাসনিম ক্যান্টিন থেকে বেরিয়ে আসে। তাসনিম কর্তব্যরত ডক্টরস রুমে আসে। সেখানে নিজের ব্যাগ থেকে ফোন বের করে ওপেন করতেই জারিফের অনেকগুলো মিসড কল দেখতে পায়। তাসনিম অস্পষ্ট স্বরে বলে, উফ, ব্যাগের ভেতর ফোন ছিল। এদিকে জারিফ তো অনেকবার কল দিয়েছে দেখছি, এখনো তো স্যারের থেকে ছুটিই নেওয়া হয়নি। এদিকে কত লেট হয়ে গেল। এখানকার ডিউটিতে থাকা এমবিবিএস ডক্টরকে উদ্দেশ্য করে তাসনিম ছুটির কথা বলতে যাবে। তার আগেই ডক্টর কিছু লিখতে লিখতে তাসনিমকে ডেকে বলে ওঠে। তাসনিম অসহায় নজরে তাকিয়ে সাহস জুগিয়ে জড়তা নিয়ে বলে, স্যার, আমি বলছিলাম যে আমার এখন বাইরে যেতে হবে। কিছুটা করঠরতা ভাবেই বলে ওঠে। কথাটা শেষ করে প্যাড থেকে কাগজটা ছিঁড়ে তাসনিমের হাতে ধরিয়ে দেয়। তাসনিম কাগজটা নিয়ে নেফ্রোলজি ওয়ার্ডে গিয়ে পেশেন্টের বাড়ির লোকের হাতে ওষুধের নাম লেখা কাগজটা দিয়ে বলে, ইমিডিয়েটলি অ্যালবুটিন দিতে হবে, আর এটা বাইরে থেকে নিতে হবে। কুইকলি নিয়ে আসুন। তাসনিম করিডোরে দাঁড়িয়ে ভাবতে থাকে। অ্যালবুটিন শেষ হতে মিনিমাম 2 আওয়ার্স লাগবে। এর মধ্যে হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। তাসনিম তৎক্ষণাৎ রিসিভ করে। ফোনের ওপাশ থেকে তপ্ত নিঃশ্বাস ছেড়ে চিন্তিত গলায় জারিফ বলে ওঠে, হ্যালো তাসনিম, তুমি ঠিক আছো? এতবার কল দিচ্ছে, রিসিভ করছো না কেন? আর এখন আসছো না কেন? কোনো সমস্যা? তাসনিম এলোমেলো দৃষ্টি ফেলে, ম্লান স্বরে ঠোঁট আওড়ায়, সরি জারিফ, আমি যেতে পারবো না। এখানে এমার্জেন্সি আমাকে থাকতে হবে, সিরিয়াস পেশেন্ট আছে, তাই এখন যাওয়া কোনোভাবেই পসিবল নয়। এমন জবাব জারিফ মোটেও আশা করেনি। মুহূর্তে জারিফের মেজাজ বিগড়ে যায়। জারিফ কণ্ঠে কঠোরতা নিয়ে বলে ওঠে, তুমি মজা করছো? এখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নাতাশা বারবার তোমার কথা বলছে।
মা, ছোট মা বারবার তোমাকে জিজ্ঞেস করছে তোমার আসতে দেরি হচ্ছে কেন, আর এতক্ষণ ফোন না ধরে এখন এসে তুমি মজা করছো। আমি মোটেও মজা করছি না, আর ফোন ব্যাগে ছিল, আমি বিজি থাকায় খেয়াল করিনি। ডিউটিতে থাকা স্যারের কাছে ছুটির কথা বলেছি, বাট লাভ হয়নি। তাসনিমের শেষের কথা শুনে জারিফের রাগটা একটু কমে। জারিফের নরম গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি ফোনে ডক্টর খানের সাথে কথা বলে নেব, ওনাকে বলবো তোমার ছুটির জন্য। ডক্টর খানের কথা শ্রবণ হতেই তাসনিম সাথে সাথে বলে ওঠে, না থাক, স্যারকে বলতে হবে না। আর এখানে রিয়েলি একজন সিরিয়াস পেশেন্ট আছে, এভাবে আমার দায়িত্ব ফেলে আমি কি করে যাই? হিউম্যানিটিরও তো একটা ব্যাপার আছে। জারিফ তাচ্ছিল্য করে বলে, আচ্ছা তুমি তোমার হিউম্যানিটি নিয়ে থাকো, আসতে হবে না। এখানে এতগুলো মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, সেখানে তোমার কোনো দায়িত্ব নেই। তাসনিম চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, তুমি ভুল বুঝছো, আমি ওভাবে বলিনি। আর ইনভাইট রক্ষার্থে আমার বাড়ির কেউ যায়নি এমন তো নয়, আমার ভাই বোনেরা তো গিয়েছে। জারিফ কণ্ঠে কঠোরতা মিশিয়ে ফের বলে, তোমাকে দিয়েই তোমার বাড়ির সবার সাথে আমাদের পরিচয় হতে যাচ্ছে, তাদের থেকেও তোমার থাকাটা ইম্পর্টেন্ট ছিল। আমি বুঝতে পারছি না, সামান্য একটা বিষয় নিয়ে তুমি রিয়েক্ট কেন করছো? আশ্চর্য। জারিফ রাগটা কন্ট্রোল করার চেষ্টা করে, চোখ বন্ধ করে বড় করে শ্বাস টেনে নেয়, স্পষ্ট গলায় বলে, এখানে আমি নাতাশাকে কথা দিয়েছিলাম আজকে ওর সাথে তোমার মিট করিয়ে দেব। নাতাশা বারবার একই প্রশ্ন করে চলেছে, বাচ্চা একটা মেয়ে, আশা করেছিল। এখন আমি যদি বলি তুমি আসছো না, ও ভীষণ মন খারাপ করবে। আর এটাকে তোমার রিয়েক্ট মনে হচ্ছে? সময় চলে যাচ্ছে না, আজ হলো না, আমি পরেই পাচ্ছি নাতাশার সাথে দেখা করে নেব। আর নাতাশা আমাকে চেনে না এমন তো নয়। তাসনিমের এমন কথায় জারিফের রাগটা তরতর করে আকাশ ছুঁয়ে যায়। জারিফ আর দ্বিতীয় কথা না বলে কট করে কলটা কেটে দেয়। জারিফ বাড়ির সবাইকে উদ্দেশ্য করে বলে দেয়, তাসনিম আসতে পারবে না, ওর আজকে নাইট শিফট ছিল, কোনোভাবেই ম্যানেজ করতে পারেনি, তাই ওর জন্য আর লেট না করে কেক কাটা যায়। জারিফ একটা বড় টেডি গিফট করে নাতাশাকে। নাতাশা তবুও গাল ফুলিয়ে থাকে, হবু মামি না আসাতে। নীল একটা বড় সড়ো বক্স এনে নাতাশার সামনে ধরে, অতপর মুচকি হেসে বলে, উফ সরি নাতাশা বেবি, আজকেও বাতাসা আনতে ভুলে গিয়েছি। গালটা কমলার মতো ফুলিয়ে রেখো না। আজকের মতো এই গিফট নাও, নেক্সট বার্থডেতে বাতাসা আনবো। নাতাশা দুহাতে কোমর দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আবার বাতাসা? নীল মামু কতবার তোমাকে বলবো আমি বাতাসা খাই না? নীল বক্সটা খোলে, বক্সের ভেতর থেকে একটা সাদা বেড়াল মাথা উঁচু করে আশেপাশে ঘাড় ঘুরিয়ে মেয়েও করে ডেকে ওঠে। নাতাশার পাশে দাঁড়িয়ে থাকা যারা হলুদ চোখের প্রাণীটির আচমকা ডাক শুনে এক লাফে ছিটকে দূরে সরে দাঁড়ায়। বুকে থুতু ছিটিয়ে যারা বলে ওঠে, কি আশ্চর্য, আমি তো চমকে উঠেছি, এটা কেউ গিফট দেয়? অদ্ভুত। নাতাশা ঠোঁট প্রসারিত করে হাসে, হাসি মুখে বলে, ওয়াও ক্যাট, দেখতে খুব প্রিটি। নীল যারাকে উদ্দেশ্য করে বলে, সারপ্রাইজ। অব্রনীল মানুষটাই অদ্ভুত, তাই তার কর্মকাজ সব কিছুই সবার থেকে আলাদা। তার দেওয়া গিফট অদ্ভুত, বুঝলি যারা? আর যারা বিড়বিড় করে বলে, নিজের গায়ের রং যেমন সাদা বিলাইয়ের মতন, ঠিক অমনি দেখতে একখানা সাদা বিড়াল গিফট করেছে। নাতাশা এক হাত বিড়ালের গায়ে আলতো করে ছুঁয়ে বলে, নীল মামু, একে কি বলে ডাকা যায়? এর নাম কি রাখবো? নীল পাশে থাকা লিয়াকে উদ্দেশ্য করে বলে, মিস লিয়া, এর একটা সুন্দর নাম সিলেক্ট করেন তো। লিয়ার ইচ্ছে করছিল বিড়ালটাকে কোলে নিতে। লিয়ার বিড়াল ভীষণ পছন্দ। লিয়া 10 সেকেন্ড ভেবে বলে ওঠে, স্যান্ডি। স্যান্ডি রাখলে কেমন হবে? নীল বাহাবা দিয়ে বলে ওঠে, এক্সিলেন্ট, ধন্যবাদ এত সুন্দর একটা নাম বলার জন্য। জারিফ এসে গম্ভীর মুখশ্রীতে বলে, এইসব নামটাম রাখা শেষ হলে অনুষ্ঠান শুরু করা যাক। এমনি তো অনেক লেট হয়ে গিয়েছে, আর টাইম ওয়েস্ট করা ঠিক হবে না। নাতাশার এক পাশে জারিফ দাঁড়িয়ে আছে, অন্য পাশে যারা। এমন সময় নাতাশা লিয়ার এক হাত ধরে টেনে এনে নিজের পাশে দাঁড় করিয়ে বলে, মিষ্টি আন্টি, তুমি এখানে দাঁড়াও। যারাও ইশারায় লিয়াকে থাকতে বলে। কেক কেটে এক টুকরো কেক নিয়ে প্রথমেই নাতাশা জারিফকে খাওয়ায়। জারিফ এক পাশে হালকা বাইট দেয়। নাতাশা তারপর হাতে থাকা সেই কেকের টুকরো লিয়ার সামনে ধরে। লিয়ার ঠোঁট কামড়ে ধরে নির্বাক থাকে। সে সময় নাতাশা ঠোঁট মেলে বলতে থাকে, কি হলো মিষ্টি আন্টি, নিচ্ছ না যে? আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তো।
কতক্ষণ এভাবে ধরে রাখবো? হ্যাঁ, জারিফ দৃষ্টি শুরু করে লিয়ার দিকে তাকায়। লিয়া খেয়ালি নজরে তা দেখে নির্বিকার থাকে। লিয়া তৎক্ষণাৎ এলোমেলো দৃষ্টি ফেলে। নিরুপমা বেগম হাসি মুখে লিয়াকে উদ্দেশ্য করে মায়াভরা আদুরি গলায় বলে, লিয়া, তুমি বুঝি কেক খাও না? নাতাশা যখন এত করে বলছে তখন আজকের জন্য না হয় একটু মুখে নাও। বাচ্চা মেয়ে বলছে। নাতাশা আবার ভীষণ অভিমানী। অবশেষে লিয়া নাতাশার সামনে হাঁটু ভেঙে বসে। এক হাতে নাতাশার হাতটা ধরে হালতো করে হালকা বাইট দেয়, তারপর বাকিটুকু নাতাশার মুখেই দিয়ে দেয়। কেক কাটার পর্ব শেষে জাহানারা বেগম আক্ষেপ করে বলেন, তাসনিম আসতে পারলো না? আচ্ছা যাই হোক, তোমরা রাতে ডিনার করে যাবে। তুলে বিরক্তিকর ফেস করে লিয়ার কানের পাশে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে। বড়রা টেবিলে খাবার সাজাচ্ছে, ছোটরা সোফায় বসে আছে। এর মধ্যে গিটার হাতে নীল আসে, সোফায় জারিফের পাশে বসে পড়ে। জারিফ তুষারের সাথে কথা বলছিল, নাতাশা জারিফের কোলের উপর বসেছিল। গিটার টুংটাং শব্দ তুলে সবার দৃষ্টি আকর্ষণ করে নীল। যারা লিয়া তুলি গল্প করছিল, সবার দৃষ্টি নীলের দিকে যেতে নীল গলা খাকারি দিয়ে বলে, গাইস, এখন একটা গান হলে কেমন হয়? এখানে কে ভালো গাইতে পারে? নীলের কথাটা বলতে দেরি, তুলির উত্তর দিতে দেরি হয় না। তুলি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ফেলে। লিয়া কথাটা শোনার সাথে সাথে ঝড়ের বেগে তুলির দিকে চোখ রাঙিয়ে তাকায়। তুলি ফাঁকা ঢোক গিলে নেয় আর মনে মনে আওড়ায়। লিয়ার কথা শোনার সাথে সাথে যারা এক্সাইটেড হয়ে বলে, বাহ, তাই নাকি? আচ্ছা, তুমি তবে একবার একটা গান গাইয়ে শোনাও, আমি তো খুব এক্সাইটেড। যারা সাথে নীলও একই সুরে বলে। তবুও লিয়া কিছুতে রাজি হচ্ছিল না। নাতাশা এসে লিয়া আর তুলির মাঝে বসে বলে, প্লিজ মিষ্টি আন্টি, গাও না। আমার বার্থডে স্পেশাল গিফট হিসেবে না হয় গাও। এত সুন্দর মায়াময় আবদার কি ফেলা যায়? লিয়া নাতাশার আবদার রাখতে অবশেষে গাইতে থাকে। এক হাতে নাতাশার মিষ্টি তুলতুলে গালটা টিপে দেয়, অতঃপর গায়। হিরে মানিক তো নয়, আমি শুধুই তোমায় ভালোবাসি। রূপকথার চেয়েও নীল পাখির থেকেও আমি তোমায় ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধুই তোমায় ভালোবাসি। লিয়ার গালে টুক করে একটা চুমু খেয়ে নাতাশা উচ্ছ্বাসিত হয়ে বলতে থাকে, থ্যাংক ইউ মিষ্টি আন্টি, এত সুন্দর একটা গান গাওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। লিয়া স্মিত হাসলো। এমন সময় নাতাশা জারিফের সামনে গিয়ে এক হাত কোমরে রেখে স্ট্রেট দাঁড়ায়। তৎক্ষণাৎ ডান হাতটা বাড়িয়ে ভাঙা ভাঙা স্বরে বলতে থাকে, মামা তোমার ফোনটা একটু দাও। জারিফ বিনা বাক্য ব্যয় সাথে সাথে এক হাত দিয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে নাতাশার হাতে দেয়। নাতাশা কপাল কুঁচকে বলে, লকড খুলে দিবে তো? জারিফ মৃদু হাসে। কিয়ৎক্ষণ পরেই শীতল কণ্ঠে বলে, পিন আর ফেস লক দেওয়া আছে। পিনটা আমার জন্য আর ফেস লক তো তোমার জন্য। তোমারও তো ফেস লক দেওয়া আছে। নাতাশা এক হাত কপালে রেখে ঠোঁট উল্টে বলে, ও উফ, ভুলে গিয়েছিলাম তো। নাতাশা মিষ্টি হেসে জারিফের খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালে চুমু খায়। অতঃপর লিয়াদের পাশে এসে বসে। ক্যামেরা অন করে লিয়ার তুলিকে উদ্দেশ্য করে বলে, আন্টি, তোমাদের সাথে সেলফি তুলতে চাই না, এবার সেলফি তুলো। লিয়ার দিকে ফোনটা ধরে নাতাশা কথাগুলো বলে। লিয়া ফোনটা ধরতে চাইছে না। লিয়ার মন মস্তিষ্ক ফোনটা ধরতে অনীহা প্রকাশ করছিল। সেই সময় পাশ থেকে তুলি ফোনটা ধরে ফ্রন্ট ক্যামেরা অন করে। তুলির হাতেই ফোন। নাতাশা লিয়ার গলা জড়িয়ে ধরে লিয়ার গালের সাথে মুখটা লাগিয়ে রাখে। ফলে নাতাশার ঠোঁট লিয়ার ফর্সা গাল অনায়াসে স্পর্শ করে। একসাথে ওরা সেলফি তুলে। আবার নাতাশা ফোন হাতে ক্যাচ ক্যাচ শব্দ তুলে লিয়ার কয়েকটা ছবিও তুলে। লিয়ার চোখে মুখে বিরক্তি প্রকাশ করছিল, তবু লিয়ার মুখ ফুটে কিছু বলতে পারছিল না। নাতাশা লিয়ার কোলের উপর বসে ছবিগুলো দেখাতে থাকে। যতই লিয়া সবকিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছে, ততই যেন পরিবেশ পরিস্থিতি কেমন এলোমেলো হয়ে আসছে। যার ছায়া থেকেও নিজেকে 100 গজ দূরে রাখার চিন্তা ভাবনা মন মস্তিষ্কে গেঁথে রাখার চেষ্টা করে চলছে। তথাপি সিচুয়েশনের জন্য বারংবার সবকিছুতে না চাওয়া সত্ত্বেও মানুষটা জড়িয়ে যাচ্ছে। এখান থেকে বাসায় না ফিরা অবধি লিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে লিয়ার কাছে। সবাই কত সুন্দর স্বাভাবিকভাবে গল্পগুজব করছে,
আনন্দঘন পরিবেশটাও উপভোগ করছে, কিন্তু লিয়া পারছে না এই আনন্দঘন পরিবেশটা এনজয় করতে। দাঁতে দাঁত চেপে মনের মধ্যে পুষে রাখা ব্যথাটা থেকে অসহ্য জ্বলনে পরিণত হচ্ছে। সেই জ্বলনে ঘি ঢালার জন্য যেন পরিবেশটাও অনুকূল ভূমিকা পালন করছে। লিয়া ব্যথাতুর ভঙ্গ হৃদয় নিয়ে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে নিজেকে নির্বিকার রাখে।